সমস্যা। যাই হোক, আপনারা এতক্ষণ বসে আছেন সেই জন্য আমি আপনাদের প্রথম ধন্যবাদ দিয়ে দিই। আর এখানে মাননীয় যারা সুধী বিদ্বৎজন ডায়াসে বসে বক্তব্য আমাদের সামনে রেখেছেন, তার জন্য তাদেরকে এখানে একত্রিত করার জন্য প্রথমে আমি অম্বুজদা এবং তার সহায়ক যারা এই সংস্থার ব্যক্তিত্ব তাদেরকে ধন্যবাদ দিই যে একটা রামধনু সম্মেলন উনি করে ফেলেছেন। বিভিন্ন মত পথের, বিভিন্ন ভাষা, বিভিন্ন পেশার লোকেরা, সমাজে বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে, যাদেরকে আমরা সম্মান করি, অনুসরণ করি, সেরকম একাধিক ব্যক্তিত্বকে উনি এখানে একত্রিত করেছেন। আর তারা সবাই মিলে একমত হয়েছেন যে চেঞ্জ চাই, বাংলায় গণতন্ত্র নাই, গণতন্ত্র দরকার আছে। এই ব্যাপারে সবাই একমত ছিলেন, সেটাই এখন বড়। স্বাভাবিকভাবে বিভিন্ন পার্টির লোকেরাও ছিলেন, তারা যখন বলবেন কিছু বিষয় মতান্তর হবেই, কারণ সেখানে রাজনৈতিক স্বার্থ থাকে। কিন্তু এটা একমত যে বাংলায় গণতন্ত্র নাই আর বাংলার পরিবর্তন চাই, এটাই মূল বিন্দু। আজকে গণতন্ত্র এলেই বাকি কাজ হবে, এটা আমরা ধারণা করি। আর গণতন্ত্রের জন্য যারা সঞ্চালক, সেই সাধারণ মানুষ, তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তারা যে অধিকার পান তাহলে তারা পরিবর্তন করবেন, তার জন্য গণতন্ত্রের প্রয়োজন আছে, তাহলে তারা গণতান্ত্রিক অধিকার ফেরত পাবেন। অনেক বিদ্বৎজন, তাতে মাননীয় আকবরালজি, তারাও বলেছেন যে কেবল রাজনৈতিক আন্দোলন নয়, সমাজের নেতৃত্ব দেওয়া দরকার আছে। আমরা রাজনীতি করি ঠিকই, কিন্তু এটাও ঠিক যে সমাজ যদি শক্তিশালী না হয়, তাহলে আজকে যেমন রাজনীতিতে বিকৃতি এসেছে, রাজনৈতিক নেতাদের ব্যবহারে বিকৃতি এসেছে, বা এই যে স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, সামাজিক যে সংস্থা বা সামাজিক যে শক্তি তা দুর্বল হওয়ার জন্য এটা সম্ভব হচ্ছে। আমাদের দেশে দেখেছি, ইতিহাসে আছে, যখন শাসক যখন স্বৈরাচারী হয়েছে, সমাজ তার প্রতিরোধ করেছে। গোপালের মতো একজন সাধারণ মানুষকে রাজা করা হয়েছে, কিন্তু রাজার চোখে চোখ রেখে কে বলবে তুমি ঠিক করছো না? রাজা তোমার কাপড় কোথায় বলার মতো হিম্মত চাইতো, তাহলে তো হয়তো মাথা মুন্ডু উড়ে যাবে বা জেলে সারা জীবনটা থাকতে হবে। সেই জন্য যারা বিদ্বৎজন, সুধী নাগরিক, যাদেরকে আজকাল বুদ্ধিজীবী বলে বদনাম করে দেওয়া হয়েছে, তারা এগিয়ে এসে নেতৃত্ব দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বুদ্ধিজীবীদের কোমরের জোর খুব কম, তারা এগোতে চান না, নেতৃত্ব দিতে চান না, নেতাদের পেছনে করে, সেই জন্য তাদের প্রতি মানুষের বিশ্বাস নেই। সেজন্য রাজনীতির বাইরে পশ্চিমবাংলায় কিছু হবে এটা ভাবনা চিন্তা করা মুশকিল। আর না হলে স্থায়ী পরিবর্তন বা সেই স্থায়িত্বকে ধরে রাখাও মুশকিল আছে। যিনি পরিবর্তন চেয়ে রাস্তায় নেমেছিলেন, আজকে পরিবর্তনের সবচেয়ে বড় বাধা উনি। আমরা যার কাছে দাবি করছি গণতন্ত্র দাও, তিনি নিজেই গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছেন। পাটনা, লখনৌ, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ পর্যন্ত গেছেন গণতন্ত্র খুঁজতে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র নাই। তো সেই জন্য আর এই বুদ্ধিজীবী সমাজ, যারা বিদ্বৎজন, যাদেরকে আমরা বিশেষ করে বাংলায় একটা মানুষের একটা আবেগ আছে, এটা এক ধরনের অসুখই বটে, বুদ্ধিজীবী দেখলে হামলে পড়া। আর সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন সময় জামা টামা পাল্টে সুবিধা নিয়ে নেয়। কারণ সিঙ্গুর দেখেছি আমরা, নন্দীগ্রাম দেখেছি, বহু বুদ্ধিজীবী রাস্তায় নেমেছিলেন, তারা বুঝে গেছিলেন এবার চলে যাবে বামপন্থীরা, মার খাওয়ার ভয় নেই। তাই যে নেতা, বুদ্ধিজীবী বা যে সমাজ স্যাক্রিফাইস ছাড়া সবকিছু পেতে চায়, তারা বারে বারে ধোকা খায়। আচ্ছা, তাই হয়েছে। এই বুদ্ধিজীবীরা কোন রকম স্যাক্রিফাইস করবেন না, রিস্ক নেবেন না, 2-4 দিন জেলেও যাবেন না, 2-4টা কেসও খাবেন না, কিন্তু পরিবর্তন চান এবং পরিবর্তনের পর তার লাভও চান। এটা হতে পারে না। সেই জন্য রাজনীতি বাদ দিয়ে অন্য অল্টারনেটিভ লিডারশিপ, কেউ তো ব্যক্তিত্ব যে নেতৃত্ব দেবে সমাজকে, নাহলে পরিবর্তন করতে আসবে। স্বাভাবিকভাবে রাজনীতি নেতারা এই কাজটা করেন, তাদের কাছে লোকে যায়, আর অনেক সময় তাদের কাছ থেকে ধোকাও খেতে হয়, যেটা আজকে চলছে। কিন্তু রাজনীতির বাইরের মানুষ যদি নেতৃত্ব দেন, আমরা 2013-14 সালে দেখেছি যে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন, সেখানে আন্না হাজারের মতো ব্যক্তিত্ব, যিনি রাজনীতির লোক ছিলেন না কিন্তু নেতৃত্ব দিয়েছেন, তার চরিত্র বল, তার ত্যাগের ফলেতে সারা দেশে যুব সমাজ লক্ষ লক্ষ সংখ্যার রাস্তায় নেমেছিল। পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সেটা একটা বড় কারণও ছিল। মানুষ কংগ্রেসের যে করাপশন থেকে ক্লান্ত হয়ে গেছিল, তার পরিবর্তন চাইছিলেন, সঙ্গে সঙ্গে যোগ্য নেতৃত্ব চেয়েছিলেন, সেটা মোদীকে পাওয়া গেছে, তার ফলে পরিবর্তন হয়েছে। আজকে লোকে আশ্বস্ত, আর লোকে বলতে পারবো আবার মোদী চাই। দিল্লিতে ঠিক আছে, কিন্তু এখানকার পরিবর্তনের কথা বলে এরা দিল্লির দিকে নিয়ে নেওয়া হয়েছে, যেটা তন্ময় বাবু করলেন। কমিউনিস্টরা সমালোচনা খুব ভালো করতে পারে, কিন্তু প্রশাসন চালাতে পারে না, এটা ঐতিহাসিক সত্য।
তাই একবার যদি যান লোকে আর ফিরে তাকায় না। উনি উদাহরণ দিচ্ছিলেন ত্রিপুরার, সেখানে নাকি বিনা কন্টেস্টে জিতেছে। হ্যাঁ জিতেছি, 96% জিতেছি আমরা, কিন্তু কাউকে একটা চড় মারতে হয়নি, একটা কেস দিতে হয়নি, কাউকে জেলে ভরতে দিতে হয়নি। আমি তো ওনাকে প্রশ্ন করতাম থাকলে যে এই যে যারা 3000 3500 ক্যান্ডিডেট যারা, সেখানে পুনর্নির্বাচন হয়েছে, উপনির্বাচন, সাধারণ নির্বাচন ছিল না। পশ্চিমবাংলায় পঞ্চায়েতে সাধারণ নির্বাচন ছিল 58,000 সিটের মধ্যে আমরা হাইয়েস্ট বিরোধী হিসাবে 38,000 নমিনেশন করেছিলাম, 31,000 টিকে ছিল। কিন্তু ওখানে এই যে 3,500 লোক বাই ইলেকশনে অংশগ্রহণ করলো। বাই ইলেকশনে কেন হলো? সিপিএম এর যত ক্যান্ডিডেট ছিলেন, যারা পঞ্চায়েত প্রধানও ছিলেন, সব রিজাইন করে দিয়েছিলেন। কেউ গিয়ে জিজ্ঞেস করতো যে তোমাকে কেউ লাঠি মেরেছে, কেস দিয়েছে, কেন রিজাইন করলে ভাই? তারা জানতো মানুষ তাদের চাইছে না। তাই সিপিএম এর উপর রাগ করে তাদের ক্যান্ডিডেট রিজাইন করেছিল, তাই নির্বাচন হয়েছিল। আর তারা দ্বিতীয়বার নমিনেশন করতে আসেনি, তাই গুলিগোলা চলেনি, মারপিট হয়নি, পাওয়াই যায়নি লোক, বিরোধী শূন্য হয়ে গেছে। বিজেপি কারো বাড়ির সামনে গুন্ডা নিয়ে দাঁড়ায়, নিজে বেরোলে মারবো। যারা নমিনেশন করছে তারা জিতেছে। এটা হচ্ছে পরিবর্তন। তো যে স্বৈরাচারী শাসন থাকে, মানুষ সুযোগ করে তারা পরিবর্তন করে। চলো পাল্টাই বলে এই স্লোগান দিয়ে ত্রিপুরায় পরিবর্তন হয়েছে। সেজন্য এর সঙ্গে ওটাকে মিলিয়ে দিলে হবে না। আজকে লোকে যেটা চাইছিল মুক্ত বাতাস নিতে, ওটা নিতে পারছে, এখানে আমরা চাইছি। সেজন্য যে বুদ্ধিজীবীদের কথা আমরা বলছি, তারা নেতৃত্ব দিন, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তারা পরিবর্তন করেন না, তারা পরিবর্তনের সঙ্গে থাকে। গত সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রামে দেখেছি, যখন পরিবর্তন প্রায় নিশ্চিত হয়ে গেছে, তখন তারা লাইনে নেমেছেন। আর তারপরে তারাই বিভিন্ন পোস্টে থেকে সব সুবিধা নিয়েছেন। এখন আর দেখতে পাই না বিরোধিতা করা, কারণ তারা অন্য দাস হয়ে গেছে। আমাদের রামায়ণের গল্প আছে, ভগবান রামচন্দ্র লড়াই করছেন রাবণের সঙ্গে, আর যুদ্ধের শেষের দিকে চলে এসেছে, রাবণ প্রায় শেষ, তার বংশ নাশ হয়ে গেছে, পুত্র নাতি সব ধ্বংস হয়ে গেছে, উনি একা বেঁচে আছেন। আর সবাই জানতো, দেবতারা পর্যন্ত জানতো যে ভগবান রামচন্দ্র হচ্ছেন ভগবানের অবতার। তিনি এসছেন পরিবর্তন করার জন্য, রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা, রামরাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি করবেনই। কিন্তু আত্মবিশ্বাস ছিল না, যেমন আমাদের বুদ্ধিজীবীদের এখানে আত্মবিশ্বাস থাকে না, তাই তারা বেরোন না। সেখানকার তখন তারা যারা দেবী দেবতা ছিলেন, তারাও ওই ধরনের বুদ্ধিজীবী ছিলেন, তাদের আত্মবিশ্বাস কম। ভাবছে যদি রাম হেরে যায় তাহলে আমাদের কি হবে, তাহলে তো বাকি জীবনটা জেলে যেতে হবে, নালে মেরেই ফেলবে। তারপরেও যখন রাবণ প্রায় হেরে যাচ্ছে, রামচন্দ্র মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, উনি সেই রথের উপরে, মায়ার যুদ্ধ হচ্ছে। তখন ইন্দ্রের মনে হয়েছে যে আর বোধহয় রাবণ পারবে না, এবার হেরে যাবে, তো রাম জিতবে, রাজা হবে, তাকে লাইনটা করে রাখি, তার সঙ্গে সম্পর্কটা করি। তখন তার যে সারথী ছিলেন তাকে বলছে, আরে তুমি কিরম আহম্মক বোধহয়, ভগবান রামচন্দ্র মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন আর তুমি রথ নিয়ে এখানে দাঁড়িয়ে আছো, যাও 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 সাহায্য করো। সেই শেষ মুহূর্তে লাস্ট সিন যখন চলছে আর কি রামায়ণের, তখন তার সারথী ভগবান রামের কাছে গেছে, জানিয়ে রাখলাম যে আমি আপনার সঙ্গে আছি। তো বুদ্ধিজীবীরা সত্যি সত্যি বুদ্ধিমান মানুষ, তারা এটাই করেন, পরিবর্তন যার দিকে হবে সেদিকে ভিড় করবেন। কথা বলতো না, আমাদের সমালোচনা করতে সবাই, এখন সবার কথাবার্তা একটু নরম কেটেছে। আমাদের আন্দোলনটা, হ্যাঁ এটা আমি বিজেপির সঙ্গে নেই, কিন্তু বিজেপি যা করছে ঠিক করছে, এটা বলতে আরম্ভ করছে, আর এটা বাড়বে। তো আমরা কাউকে পাওয়ার জন্য বা কারোর জন্য মুখ দেখি করছি না, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করে আমরা আন্দোলন করছি। সেই জন্য পশ্চিমবাংলার পরিবর্তন হওয়ার দরকার আছে। পশ্চিমবাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, শিক্ষা, শিল্প একে বাঁচিয়ে রাখার জন্য। যে কোনোদিন ছবি আঁকলো না, তার একটা ছবি 2 কোটি টাকায় বিক্রি হয়ে যায়, আর ততদিন পর্যন্ত বিক্রি হয় যতদিন নারদা সারদা মার্কেটে থাকে, তারপরে আর বিক্রি হয় না। এখন 2 টাকায় বিক্রি হচ্ছে না, এখন ওনার ছবির খদ্দের নেই, আর ছবি আঁকার সময়ও নেই, কারণ বিক্রি হবে না। তো ক্রেতাও তৈরি হয়ে যায়, পয়সাও এসে যায়, প্রশংসকও পাওয়া যায়। দেখুন, যাকে হেলিকপ্টার দেওয়ার লোক থাকে সে হেলিকপ্টার চড়ে, ওনারা কান্নাকাটি করলে কি হবে, হেলিকপ্টার ওনারা কেউ দেবে না, তার জন্য দম চাই। আমি বললাম তো, ভগবান রামচন্দ্রকে রথ তখনই দেওয়া হলো যখন উনি জিততে পারবেন। রাম কি রাম ছিলেন না? ভগবানের অবতার লোকে জানতো না উনি জিতবেন, কি সন্দেহ ছিল কারো? বিশ্বাসটা নিজের প্রতি না থাকলে এরকম ব্যবহার করলো লোকে। তো রামের জন্য রথ চলে আসে, মোদির জন্য প্লেনও চলে আসে, হেলিকপ্টারও চলে আসে, মানুষ যখন তার উপরে বিশ্বাস করে। তাই বন্ধুগণ, আমরা এখানে লড়াই করছি জীবনের বিনিময়। পঞ্চায়েত নির্বাচনের কথা সবাই বলছেন, সিপিএম কয়জন লোক মারা গেছে, কয়জন নেতা রাস্তায় বেরিয়েছিল গণতন্ত্র বাঁচাতে?
তাদের যারা 10-20 বছর মন্ত্রী ছিলেন গলা ধাক্কা খেয়ে বাড়ি ঢুকে গেছিলেন, থানায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আর আমাদের বুথের লোকের আগে লড়াই করে তার জন্য 40 জনকে প্রাণ দিতে হয়েছে গত 7 মাসে। স্যাক্রিফাইস করতে হয়, নাহলে কোনো ভালো জিনিস পাওয়া যায় না। যে জিনিসের যত দাম ততটাই মার্কেটে দিতে হয়। আপনি গামছার দাম নিয়ে গিয়ে ধুতি কিনতে যাবেন তো লোকে গামছাই হাতে দিয়ে দেবে, ধুতি দেবে না। আমরা ধুতির দাম দিয়ে ধুতি কিনতে চাই, তাই 40 জন প্রাণ দিয়েছে আজকে। কেন বিজেপিকে টার্গেট করা হয়েছে? আমার গাড়ি 10 বার ভাঙা হচ্ছে কেন? এই জন্য যে জানে এর মধ্যে দম আছে, কিছু করতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত এই যে পরিবর্তনের যেটা সূচনা হইতে করার, আর সাধারণ মানুষ জানে আমরাই করতে পারবো। আজকে একটা প্রোগ্রাম ছিল, বাইক র্যালি করেছি আমরা। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে একটা রাজনৈতিক পার্টি তার রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না? আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন অনুমতি দেওয়ার, আর অনুমতি দেবেন না এটাও ঠিক করে রেখেছেন। কোর্টে যেতে হচ্ছে, কোর্ট বললো জনসভার পারমিশন দাও, দেওয়া হয়নি আমাদের নেতাদের পারমিশন, হেলিকপ্টার নাম তোলা হচ্ছে না। কি ধরনের গণতন্ত্র? আর যিনি এটা সঞ্চালনা করছেন যে অশান্তি দেবনা, দাঙ্গা করা হচ্ছে, এইসব উৎপাত করছে, তিনি জীবনে কোনোদিন কারো পারমিশন নিয়েছেন? আমার মনে হয় মা বাপেরও পারমিশন নেননি উনি কোনোদিন। যা করেছে ক্যারেক্টারই নেই। তিনি আমাকে পারমিশন দেওয়ার অধিকার নিয়ে বসে আছেন। আপনাকে জিতিয়ে কি আমরা ভুল করেছি? আমাদের সব অধিকার কেড়ে নেবেন আপনি? না দেওয়ার কে? আর আপনি দেবেন কি দেবেন না তার জন্য আমরা বসে থাকবো নাকি? সেই পার্টি আমরা নই। আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব। আপনি একটা বিতর্কিত অফিসারকে বাঁচাবার জন্য যে রাস্তায় বসতে পারেন, আপনি যাতে পার্মানেন্টলি রাস্তায় বসেন তার ব্যবস্থা আমরা করব, এটা বলে যাচ্ছেন। এরকম মানুষ, স্বৈরাচারী নির্লজ্জ মানুষ, তার কাছে প্রার্থনা করা যায় না, কেড়ে নিতে হয়। আজকে পশ্চিমবাংলার মানুষ এবং আমাদের কর্মীরা এই মানসিকতা নিয়ে কাজ করছেন, আমরা কেড়ে নেব। এই কমিউনিস্টরাই বলতেন ক্ষমতা চাইলে পাওয়া যায় না, কেড়ে না হয়, কেড়ে নিতে হয়। কিন্তু আজকে দম নেই বলা, কোমরের জোর নেই, তো দাঁড়াতেই পারছে না, তো কাটবেন কি? কেড়ে নিতে হবে, কেড়ে নেওয়ার দম চাই। সে দম আমাদের আছে, তাই আমরা 19 রাজ্যে ক্ষমতায় ছিলাম, এখনো আছি এবং করব। আজকে ভাবুন, একটা ঘটনা ঘটেছে দেশে, দেশে ঢুকে কেউ আমাদের সৈনিকদের মেরে গেছে বোম ফাটিয়ে। দুর্ভাগ্যজনক, কার দোষ কি পরে দেখবো, কিন্তু এই হিম্মত হয় কি করে? আর আজ নয়, গত 35 বছর ধরে হচ্ছে। 1.25 লক্ষ সাধারণ মানুষ এই উগ্রপন্থী হাতে খুন হয়েছে। উনি বলছেন টেরোরিজমের কোন ধর্ম হয় না? তাহলে আল্লাহু আকবার কোন আওয়াজ আসে অ্যাটাক করার আগে? কেন চার্জ থেকে উৎসাহ দেওয়া হয় টেরোরিস্টদেরকে নর্থ ইস্টে? অবশ্যই রং হয়, সে রং দেখার মধ্যে চোখের পরিষ্কার দৃষ্টি থাকা চাই, নাহলে দেখতে পাবেন। আমরা দেখিও আর বলিও, তাদের দম নেই, সবসময় ভোটের হিসাব করতে হয়। প্রায় 15,000 সুরক্ষা কর্মী মারা গেছে গত 35 বছর, তার দায় কে নেবে? কিন্তু সমাজ কোনদিন রিয়াক্ট করেনি এইভাবে। বদলা চাই বলে রাস্তায় নামেনি। আমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মহিলাদের দেখেছি রাস্তায় তিরঙ্গা ঝান্ডা নিয়ে, ভারত মাথায় কি যায়, বদলা চাই। পাড়ায় পাড়ায় হয়েছে, হাজার হাজার মিছিল। কে বলেছিল করতে? কোন নেতা করেনি, কোন পার্টি করেনি, সাধারণ মানুষ করেছে। কারণ ওনারা জানেন আজকে বদলা নেওয়ার মতো দেশ আছে, সরকার আছে, নেতা আছে, তাই তার কাছে যাও, বদলার কথা বলো, বদলা নেবে। নেতা বলেছে বদলা নেব, 100 ঘন্টার মধ্যে সেই যে এখানকার চক্রান্ত তাকে মেরেছে, আর 12 দিনের মধ্যে শ্রাদ্ধ সমাপ্ত হওয়ার আগেই আমাদের সৈনিকদের ওখানে ঘরে ঢুকে মেরে এসেছে। তাই লোকে আজকে ডিমান্ড করছে। দেখুন, আমরা ছোটবেলায় গ্রামে কুল পাড়তাম, গাছে ঢিল মারতাম, আম গাছে ঢিল মারতাম, কিন্তু ভুল করে কোনোদিন নিম গাছে, বাবলা গাছে ঢিল মারিনি। কেন বলুন তো? ওখান থেকে কিছু পড়বে না। আম গাছে আম পড়ে, কুল গাছে কুল পড়ে, তেঁতুল গাছে তেঁতুল পড়ে। সেই জন্য আমরা ছোট ছিলাম, স্কুলে পড়তাম, জানতাম যে বাঁশ গাছে, বাবলা গাছে, নিম গাছে কিছু পড়বে না, তাই ঢিল মারিনি। আজকে মনমোহন সিংকে কেউ বলেনি যে তুমি বদলা নাও। 70 জন বিএসএফ এর জওয়ান, সিএসএফ এর জওয়ান মারা গেছে তোমার বস্তারে, বাস উড়ে গেছে, মাইন্ডে স্কুলের বাস উড়ে গেছে, রাস্তায় বেরো নিল। বলছে না না, সম্ভব নয়, নিম গাছে ঢিল মেরে কোনো লাভ নেই। আর আজকে মোদীজি নিতে পারে, কারণ এর আগে 2বার সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তাই মোদীর কাছে ডিমান্ড করেছে, রাস্তায় নেমেছে, বদলা চাই। নেতা বলেছে, করে দেখিয়েছে, আর এখন প্রমাণ চাই। পাবলিক বললো বদলা চাই, দিদি বলছেন প্রমাণ চাই। আশ্চর্য ব্যাপার। আপনি কল্পনা করুন, মৃত্যুর পরে সারা দেশে একটা লোকও বলেনি যে কেন এটা হচ্ছে, কে দায়ী? কে বলেছে? রাহুল গান্ধী বলেছে, কেজরিওয়াল বলেছে, আর মমতা ব্যানার্জি বলেছেন। কার হয়ে বলেছেন? আজ আমাদের নেতার বিরোধীরা যে কথাটা বলছেন সেটাকে কোট করে পাকিস্তান টিভি
মোদীর বিরুদ্ধে প্রচার করছে, সরকারের বিরুদ্ধে প্রচার করছে, ভারতের বিরুদ্ধে। এনারা এত অন্ধ হয়ে গেছেন রাজনীতির জন্য, মোদী বিরোধিতা করতে গিয়ে, বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করে ফেলছেন। এটা বুঝতে পারছেন না, কারণ সে বোধ নেই, মনের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই। যারা সেনাকে তোলাবাজ বলে, তাদের কাছ থেকে আপনি সেনার প্রতি সম্মান চাইবেন? যে সেনা মারা গেছে, তার পিতা বলছেন যে আমার বড় ছেলে মারা গেছে, ছোট ছেলে তাকে আমি ফৌজে পাঠাবো। তার 12 বছরের ছেলে বলছে ফৌজির যে বাবা মারা গেছে, আমি ফৌজে যাব। মা কাঁদতে কাঁদতে বলেছে যে আমার একটা ছেলে দেশের জন্য গেছে, আমার কোনো দুঃখ নাই, দেশ সম্মান করছে। আর এনারা বলছেন কেন মারা গেল? প্রশ্ন করছেন কে কার জন্য মারা গেছে? এর আগে 12,000 লোক কার জন্য মারা গেছে? তখন প্রশ্ন করতে দেখিনি। আমি বলছি আপনি প্রমাণ চান, মোদীকে বলতে হবে না, সরকারকে বলতে হবে না, আজহার মাসুদের ভাইকে একটা চিঠি লিখুন, সে প্রমাণ পাঠিয়ে দেবে। আজকে দিয়েছে, দেবে না, পাকিস্তান দেবে। যে পাকিস্তান মার খাওয়ার পরে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে প্রশ্ন করেনি বা সে প্রমাণ চায়নি যে কোথায় মেরেছো, কখন মেরেছো, কতজন মরেছে, বলো। ঠিক জায়গায় মেরেছে, বুঝতে পেরেছে। পার্লামেন্টে দেখুন, টিভিতে দেখাচ্ছে, হাহাকার চলছে, কি এত হিম্মত হিন্দুস্তানের আমাদের দেশে ঢুকে মেরে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না, প্রতিশোধ চাই। আর দিদিমণি বলছেন প্রমাণ চাই। প্রমাণ 19 সালের নির্বাচনে দেশের মানুষ দিয়ে দেবে, হাতে হাতে, সময় আছে। কেন বন্ধুগণ, আজকে ভারতবর্ষ বহু বছর ধরে অত্যাচারিত, অপমানিত। মনের কথা আমরা বলতে পারিনি, যেটা আমরা পছন্দ করি সেটা কেউ বলেনি, যেটা পছন্দ করিনি সেটা বলা হয়েছে। সেকুলারিজমের নামে, এই নামে, ওই নামে, বিশ্ব শান্তির নামে, এই যারা ঠিকা নিয়ে বসেছিল আজকে তাদের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আজকে উত্তর নেই। আমি অবাক হয়ে গেলাম। আমি খড়গপুরে ছিলাম যেদিন সকালে সার্জিক্যাল স্ট্রাইক হলো, ওখানে আমাদের কর্মীরা বলেন দাদা আমরা সন্ধ্যাবেলা মশাল মিছিল করবেন, করো। তো মশাল নিয়ে তিরঙ্গা ঝান্ডা আমরা মিছিলে বেরিয়েছি। টিএমসি পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছে, চেয়ারম্যানের অফিস, প্রচুর যুবক দাঁড়িয়ে আছে, বাইক আছে, প্রচুর দাঁড়িয়ে আছে। তার মানে অপরাধীর মতো দেখছে চোখ দিয়ে আমাদের ঝান্ডা আর আমাদের কর্মীদের উচ্ছ্বাস। সাধারণ পাবলিক রাস্তায় এসে বিস্কুট দিচ্ছে, জল দিচ্ছে। তারা ভারত মাতাকে জয়ও বলতে পারছে না, পাকিস্তান জিন্দাবাদও বলতে পারছে না। ভাবুন এরা কি ধরনের নাগরিক, এরা কার পক্ষে আছে? একটা পার্টির এরা কেনা গোলাম হয়ে গেছে, মনের কথা বলতে পারে না, দেশের প্রতি নিজের আবেগকে প্রকাশ করতে পারে না। এই সময় দিয়ে কি হবে? রাজনৈতিক এরা জীব হয়ে গেছে, সবাই রাজনৈতিক বোড়ে হয়ে গেছে। নেতা হ্যাঁ বললে হ্যাঁ বলবে, নেতা না বললে না বলবে। আজকে কোটি কোটি মানুষ রাস্তায় বেরিয়েছে, কাকে জিজ্ঞেস করেছে? আজকে দেশভক্তি জেগেছে, আবেগ জেগেছে, বলার মতো হিম্মত হয়েছে। একজনের 56 ইঞ্চি ছাতি নয়, 130 কোটি লোকের আজকে 56 ইঞ্চি ছাতি হয়েছে। সেই জন্য আজকে এরা কেবল ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য যত নিচে নামতে হয়, সংবিধান, আইন, কানুন, কোর্ট, প্রশাসনকে একেবারে কুক্ষিগত করে রেখেছে। আর তাদের পারমিশন নিয়ে আমরা করতে বাধ্য? কেউ বাধ্য না। এই দেশ আমাদের সবার, দেশের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা ভাবনা করার, কাজ করার অধিকার আছে সবার। সেটা যেটা ঠিক মনে হয় সেটা আমরা করব। আর যদি আমরা ঠিক রাস্তায় ঠিক করি, সাধারণ সমাজ আমাদের দিকে আসবে। সেটা সমাজকেও, সমাজে যারা অরাজনৈতিক ব্যক্তি আছেন তাদেরও দায়িত্ব আছে। তারাই পার্টির নেতাদেরকে সব দিয়ে দিয়েছেন দায় দায়িত্ব, অধিকার। তো তারা হয়তো আমি যা বলবো তাই, নাহলে এইসব কথা বলার অধিকার হয় কি করে? তো সমাজকে স্বতন্ত্রভাবে, সামাজিক বিভিন্ন সংস্থাকে স্বতন্ত্রভাবে কাজ করতে হবে। কেবল রাজনীতি ব্যক্তিরা বললে হবে না, ঘুরে ফিরে তাদের রাজনৈতিক স্বার্থের কথা আসবে, হারজিতের প্রশ্ন আসবে, তখন সত্য কথা বলার হিম্মত হবে না। আর দুর্ভাগ্যবশত যারা নিজেকে অরাজনৈতিক বলেন, বুদ্ধিজীবী বা দার্থিক সাত্ত্বিক ব্যক্তি যারা, তারাও আজকে কোনো না কোনো নিহিত স্বার্থে তারা কথা বলতে গিয়ে সত্য বলতে পারছেন না। নেতার দিকে, মুখের দিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, এটা মোটেই ঠিক নয়। রাজনৈতিক নেতৃত্বের প্যারালাল সামাজিক নেতৃত্ব দরকার আছে, সমস্ত ক্ষেত্রে দরকার আছে। আমাদের দেশের পরম্পরায় ছিল, রাজা যখন সিংহাসনে বসতেন সেখানে কুলপুরোহিত থাকতেন বা সন্ত থাকতেন, তার কুলগুরু থাকতেন, সাধু সন্ন্যাসী থাকতেন। তারা করম পরে, নেমটি পরে থাকতেন, কমণ্ডলু নিয়ে, কোনো মোহ থাকতো না। এসি গাড়ি, এসি বাড়ি, প্রাসাদের প্রয়োজন ছিল না, জঙ্গলের কুটিরে থাকতেন। সেই জন্য সত্য কথা চোখে চোখে বলতেন। রাজাকে বলতেন অহম দণ্ডস্মি, মাথায় তার সেই ধর্মদণ্ড দিয়ে আঘাত করে বলতেন যে তুমি অন্যায় করো, তোমার দণ্ডদাতা আমি আছি। সেই জন্য সমাজের ন্যায় ছিল, ধর্ম ছিল। এত বছর আমাদের রাজত্ব, আমাদের সংস্কৃতি এখনো বেঁচে আছে, কারণ কেবল রাজনীতি কেন্দ্রিক নয়। আজকে সবকিছু রাজনীতি কেন্দ্রিক, পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি, আর এটা কমিউনিস্টরা করেছেন। আজকে তাই তাদের এর প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, অধিকার নেই। সে দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের সমাজে
কথা বলা যে রাজা শেষ কথা নয়, রাজা প্রতিনিধি মাত্র, তাকে নামিয়ে দেওয়ার মতো ক্ষমতা সমাজে থাকাতে করেছি আমরা, তাই আমরা বলতে পারি আমাদের সমাজে যেখানে ধর্মই আমাদের এখানে চালাতো সবকিছু, ন্যায় নীতি, আর তার ধারক বাহক ছিলেন ক্ষমতার বাইরের লোকেরা, তাই তাদেরকে লোকে ভয় করতো, রাজাও ভয় করত। চাণক্য চন্দ্রগুপ্তকে রাজা বানিয়েছিলেন, তিনি রাজ সিংহাসনে বসতেন, রাজপ্রাসাদে থাকতেন, কিন্তু চাণক্য নিজে শহরের বাইরে কুটিরে থাকতেন, নিজের পয়সায় তেল খরচা করে প্রদীপ জ্বালাতেন, রাজা চোখ দেখাতে পারত না। ন রাজ্যম ন রাজাসিত নচ দণ্ড নচ দাণ্ডিক, এরকম বলা হয়েছে। এমন শাসন ব্যবস্থা আমাদের দেশের আমরা কল্পনা করি, যাকে নৈরাজ্য বলা হয়। এখন নৈরাজ্য বলে উল্টো বোঝায়, যেখানে কোনো নিয়ম কানুন নেই। নৈরাজ্য বলতে এটাই, যেখানে রাজ্য কোনো সীমা বা কোনো সরকার থাকবে না, কোনো শাসক থাকবে না, দণ্ড দেওয়ার লোক থাকবে না, আর দণ্ড নেওয়ার লোক থাকবে না, মানে ধর্ম দ্বারা পরিচালিত হবে। তাহলে দণ্ড দেওয়ার প্রশ্ন নেই, ন্যায় দ্বারা চললে। ন রাজ্যম নচ রাজাসিত ন দণ্ড নচ দাণ্ডিক। দণ্ড কাউকে দেওয়ার দরকার নেই, কারণ ন্যায়ের দ্বারা পরিচালিত হবে। আর দণ্ড দেওয়ার মতো কেউ থাকবে না, শাসক, আর সরকারও থাকবে না, রাজাও থাকবে না। এটা হচ্ছে সর্বোচ্চ কল্পনা। এটা আমাদের দেশে হয়েছে এক সময়, এটা আমাদের কল্পনা। কিন্তু আজকে যারা, মোদী সেটাই বলেছেন, কি মিনিমাম গভর্নেন্স, ম্যাক্সিমাম গভর্নেন্স আর মিনিমাম গভর্নর। শাসন কম, শাসক কম, শাসন বেশি। আজকে সেটা আমাদের কল্পনা আছে, আর এখানে শাসকই শেষ কথা, নো গভর্নেন্স, একটাই গভর্নর আর একজন ব্যক্তি। আর তাহলে এই যে স্বৈরতন্ত্র, এটাই হলো গণতন্ত্র, মাত্র এখানে বলার জন্য আছে। এই নাটক বন্ধ করতে হবে, তার জন্য স্যাক্রিফাইস করতে হবে। আমরা রক্ত দিচ্ছি, 40 জনের প্রাণ গেছে, জেলে যেতে বাধ্য, জেলে যাচ্ছি, কেস খাচ্ছি। হাজার হাজার পঞ্চায়েত নির্বাচনে 1000-এর বেশি কার্যকর্তাকে কেস দেওয়া হয়েছে। এমন কোন দিন নেই 10-20 জন বেল নিচ্ছে না, 10-20 জন জেলে যাচ্ছে না গণতন্ত্র চাওয়ার অপরাধে। যারা খালি মুখে বলছিল গণতন্ত্র চাই, এত সহজে পাওয়া যায়, তখন স্যাক্রিফাইস করতে হয়। আমরা স্যাক্রিফাইস করছি, চাইছি, আর লড়াইও করছি, দরকার হলে কেড়ে নেবো। সেই পরিস্থিতি দরকার আছে। এটা পশ্চিমবঙ্গের স্বার্থে করতে হবে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে করতে হবে। আমি আশা করব পশ্চিমবঙ্গের মানুষ এটা অনুভব করছেন, এবার বিশ্বাস করতে আরম্ভ করবেন। যেদিন বিশ্বাস করবেন এবং বেরিয়ে আসবেন, সেদিন এটা পরিবর্তন হবে। এবং পরিবর্তনের পরে যাতে এটা স্থায়ী থাকে, সেটা দেখা হলো সমাজের কাজ। সেটা শুধু নাগরিকদের দায়িত্ব আছে, সমাজে জাগরণ নিয়ে এসে মানুষের এই দৃঢ়তা তৈরি করা যে গণতন্ত্র খালি আনলে হবে না, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সমাজকে শক্তিশালী হতে হবে। আমার মনে হয় সেটা হবে, হওয়ার দরকার আছে। তাতে বিদ্বজ্জনকে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে কথা বলার হিম্মত রাখতে হবে। সামান্য ভয় লোভে যদি প্রভাবিত হন তাহলে হবে না। তাহলে আমার মনে হয় আজকে যে সেমিনার, বিভিন্ন মতাদর্শের লোকেরা এসছেন ঠিকই, সবাই একমত হয়েছেন যে গণতন্ত্র নাই, গণতন্ত্র চাই। চাই বললে কি আনবেটাকে, তাকে ধরে রাখবেটাকে? সেই জন্য রাজনীতির বাইরেও ভাবতে, আমি একজন রাজনীতি ব্যক্তি হয়েও বলছি, রাজনীতি সব নয়, সমাজের একটা অঙ্গ মাত্র। যদি পেটই সব ভাবি শরীরের, তাহলে মাথা, বুদ্ধি, ব্রেন, হাত পার কোনো মূল্য থাকে না। আজকে দুর্ভাগ্যবশত পেটময় হয়ে গেছে, এটা চলতে পারে না। রাজনীতিময় নয়, যারা করেছেন তাই তারা জোর দিয়ে বলতে পারছেন না। আমরা মনে করি না সমাজ রাজনীতিময়, সমাজের মধ্যে রাজনীতির অঙ্গ, সমাজে সে শক্তি থাকা হয়তো রাজনীতিকে কন্ট্রোল করার মতো। তাহলেই গণতন্ত্র আসবে, গণতন্ত্র থাকবে, এই আশা রেখে যারা এখানে এসেছেন, শুনেছেন এবং যারা আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।